আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের শেষ ঘটনায়। এবারের ঘটনাটিও আমাদেরকে দিয়েছেন মাশফিক ভাই, আর ঘটনাটি মাশফিক ভাই পেয়েছেন তাদেরই এক ভাবি, তার নাম হচ্ছে ময়না। ময়না ভাবি নামে এই ফ্যামিলিতে তিনি পরিচিত। বর্তমানে তার বয়স 50 কি 52-র মতো। আর ঘটনা যখন ঘটে তখন ময়না ভাবির বয়স ছিল 11-12 বছর, বা ঘটনা ঘটা যখন শুরু হয় তখন এরকম বয়স ছিল তার। তো ঘটনা শুরু করি। ঘটনা ঘটে 1980 সাল বা এর আশেপাশের একটি সময়। এই ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনায় ময়না ভাবির মা, বোন, চাচা, চাচি, দাদি এবং 2জন চাচাতো ভাই সহ পরপর 6 বছরে 7 জন মানুষ মারা যায়। এই কারণে বলছি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এটি। ঘটনাটি ঘটে বাগেরহাট সদরের মগরা গ্রামে। এই গ্রামে বল্লার বাগান নামে একটি ভয়াবহ বাগান রয়েছে। এই বাগানে মানুষ দিনে দুপুরে যেতে ভয় পেত। কোনো কারণে যদি যেত তাহলে কয়েকজন একসাথে মিলে যেত। বহু মানুষ এই বাগানে বিভিন্ন ভয়াবহ কিছু দেখে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এই ভয়াবহতার সম্মুখীন হয়ে কেউ পাগল হয়ে গেছে, কেউ তিলে তিলে মারা গেছে, কেউ নিঃস্ব হয়েছে, কেউ পরিবার পরিজন হারিয়েছে, কেউ জীবনের তরেই হারিয়ে গেছে আর কখনো ফেরত আসেনি। আবার কারো লাশ পাওয়া গেছে ওই বল্লার বাগানের মাঝখানে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়। এমন শত শত ভয়াবহতা প্রত্যক্ষ করেছে ওই গ্রামের বহু মানুষ। যুগের পর যুগ ধরে মানুষ এই ভয়াবহতা বয়ে বেরিয়েছে, এখনো হয়তো বা বেড়াচ্ছে, কিন্তু এখনো তেমন সেই ঘটনা ঘটে না। কেন ঘটে না, আর আগে কেন ঘটতো, সেগুলোই আমরা আজকের এই ঘটনায় উপস্থাপন করবো ইনশাল্লাহ। মগরা গ্রামের এমনই কিছু হৃদয় বিদারক এবং দুর্বিষহ ঘটনার বর্ণনা করতে গিয়ে ময়না ভাবি কান্নাকাটি করেছেন। এই কারণে যে তার চোখের সামনে বাড়ির 7 জন সদস্য মারা গিয়েছে এবং তাদেরকে হারিয়ে সেই ফ্যামিলি যারা জীবিত ছিল তারাও পাগলের মতো হয়ে গিয়েছিল। ময়না ভাবির বয়স তখন 11-12 বছর। তা ওই বল্লার যে বাগান, এই বাগানের পাশের মোটামুটি 200 মিটার দূরে জায়গা কিনে বাড়ি বানান তার কয়েকজন চাচা এবং তাদের পরিবারও ময়না ভাবিদের বাড়ির আশেপাশে ওই বল্লার বাগানের পাশেই বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। সবকিছু ঠিকঠাক কিন্তু যাচ্ছিল। প্রথম 6 মাস কোনো সমস্যাই হয়নি। ময়না ভাবির বড় বোনকে বিয়ে দিয়েছিল বাড়ির কাছেই। তো ময়না ভাবির বোনের শ্বশুর বাড়ির যেই শ্বশুর বাড়িটার কাছে হয়, সে প্রায় বাড়িতে আসা যাওয়া করতো। মা, বোন, চাচিদের সাথে গল্প করতে সারাদিন, সন্ধ্যার আগেই বাড়ি যেত, যেহেতু বাড়ির কাছেই। তো ময়না ভাবির বাবা তার বাড়ির পাশে একটা আটের মতো কাটে, মানে যেটাকে আইল বলে আর কি। তো এমনভাবে সেটা কাটে যে ওইটা বল্লার বাগানের গা ঘেঁষে গিয়েছিল এবং ওই জায়গাতে বেগুন গাছ লাগায়। তো ময়না ভাবিরা নিম্নবিত্ত পরিবার, তার বাবা মাঠে কাজ করতো, ধান লাগাতো, মাঠে ফসল ফলাতো, আর সেই ফসল বিক্রি করে তাদের দিন চলতো। এভাবে চলছিল সব কিছু। তো একদিন কি হয়, এই ময়না ভাবির বোন সে বিকেল বেলায় বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়ছিল। তখন আসরের আজান দিচ্ছে। বেগুনের ক্ষেতটা বেশ বড় ছিল। তো ময়না ভাবির বোন বেগুন তোলার এক পর্যায়ে দেখে দূরে মানুষের পিঠের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তো বেগুনের ক্ষেতের মধ্যে তিনি ভাবলেন কেউ নিচু হয়ে বেগুন ছিঁড়ছে, কারণ বেগুন গাছ তো ছোট, তাই গাছ থেকে বেগুন ছিঁড়তে হলে নিচু হয়ে তারপর ছিঁড়তে হয়। তিনি একটু এগিয়ে যান এবং বলে ওঠেন, এই কেউ ওখানে, কে বেগুন ছেড়ে? আপনার এত বড় সাহস, আপনি আমাদের বাগান থেকে বেগুন চুরি করতে আসছেন? আমাদের কাছে বেগুন চাইলে তো পারতেন, আমরা দিতাম, না বলে ছেড়ার দরকার কি? তো এইসব বলছে আর ওইদিকে এগিয়ে যাচ্ছেন উনি যতই কাছে যাচ্ছেন এবং দেখছেন সাদা শাড়ি সহ, মানে শাড়ির মতো মনে হচ্ছে আর কি, পিঠের সাইড দেখা যাচ্ছে, আর মাথা নিচু করা, তাই মাথা দেখা যাচ্ছে না। ওই যখন ওই জিনিসটা থেকে 10 হাতের মতো দূরে
তখন উনি বলে ওঠেন, কি সমস্যা আপনার? এতবার আপনাকে ডাকতেছি আর আপনি কথাই শোনেন না, আর বেগুন ছিঁড়েই যাচ্ছেন। তখন ওই শাড়ির মতো পরা ওই জিনিসটা সোজা হয়ে দাঁড়ায় আর ময়না ভাবির বোনের দিকে ঘুরে দাঁড়ায়। ময়না ভাবির বোন যা দেখে তা আসলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে দেখে সহ্য করা অত্যন্ত কঠিন ব্যাপার। তিনি দেখেন তার সামনে শাড়ির মতো পরা একটা জিনিস দাঁড়িয়ে আছে, কিন্তু সেটার মাথা নাই। চোখ দুটা বুকের দুই পাশে মিটমিট করছে, আর নিচে বুকের ভেতর থেকে একটা জিহ্বার মতো বের হয়ে আসছে, আর জিহ্বাটা নড়াচড়া করছে। এটা দেখে ময়না ভাবির বোন এতটা ভয় পায় যে সে যে কি করবে কিছু বুঝে ওঠে না। দিনে দুপুরে তার সামনে মাথাবিহীন একটা শরীর দাঁড়িয়ে আছে, এটা দেখে কিন্তু কারো হুঁশ থাকার কথা না। ওই তখন জোরে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে গিয়ে আর একটা গাছের সাথে, ছোট গাছ, সেটার সাথে পা বেঁধে উনি পড়ে যান। আর তখন দেখেন ওই জিনিসটা তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, আর চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে, আর জিহ্বাটা নড়ছে। ওই অবস্থায় মাথাবিহীন ওই শরীরটা বলে ওঠে, কিরে, আর বেগুন ছিঁড়বি না? আজকে তো তোকে জ্যান্তই পুঁতে ফেলতাম। এই কথা বলে ওই মাথাবিহীন শরীরটা নিমিষেই উধাও হয়ে যায়। ময়না ভাবির বোন দৌড় দেওয়ার সময় যে চিৎকার দিয়েছিলেন, সেই চিৎকার শুনে তার মা, ভাই, বোন যারা বাড়িতে ছিলেন তারা বের হয়ে আসেন। এগিয়ে এসে দেখে যে এই ময়না ভাবির বোন সে দাঁড়িয়ে দৌড়াচ্ছে বাড়ির দিকে। পড়ে গেছিল, আবার তো বাড়ির দিকে আসছিল আর কি। তো এখন তার চেহারা দেখে বাড়ির লোকজন বুঝতে পারে যে ও ভয়ানক কিছু একটা দেখেছে। তো সবাই মিলে তাকে ধরে, কি হয়েছে জানতে চায়। তার মাথা বুলিয়ে দেয় তার মা। ওই অবস্থাতে সে আসলে ভয়ে কথাই বলতে পারছিল না। যাই হোক, কিছুটা স্বাভাবিক হওয়ার পর সেই বিষয়টা সকলকে খুলে বলে যে সে কি দেখেছে। বিষয়টা শুনে সকল হতভম্ব হয়ে যায়। সবাই দোয়া কালাম করে তাকে পু দেয়, সান্ত্বনা দেয়, এবং বলে যে আসলে এই জঙ্গলের আশেপাশে অনেকেই টুকটাক ভয় পেয়েছে, ও কিছু না। এদিকে সুনুর বাড়ি তো তার পাশেই, স্বামীকে খবর দিলে সেও আসে। সেও বিষয়টা শুনে খুব অবাক হয়। ওই দিন গভীর রাত থেকে ময়না ভাবির বোনের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। সে চিল্লাতে থাকে। সবাই ঘুম থেকে উঠে দেখে উনি গায়ে এমন জ্বালা পোড়া নাকি তা শুরু হচ্ছে, সেই যন্ত্রণায় গড়াগড়ি করছে। এর কিছু সময় পর থেকে তার হাত পা ফোলা শুরু হয়। সকাল হতে হতে গা, হাত পা, শরীর অসম্ভব রকমের ফুলে যায়। ততক্ষণে গ্রামে বিষয়টা জানাজানি হয়ে যায়। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই বলে তার নাকি বাতাস লেগেছে, দূষিত বাতাস, এই কারণে এরকম হয়েছে। এবং ম্যাক্সিমাম লোকই বলে তাকে কোনো ভালো হুজুর দেখাতে। তার পরিবার অনেক হুজুর দেখায়। হুজুর কবিরাজ তাকে তেল পড়া, পানি পড়া, এই সেই বিভিন্ন ধরনের জিনিস দেয়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। এভাবে চলতে থাকে। অসুস্থ হয়ে এভাবে পড়ে থাকতে দেখে তার স্বামী তাকে বাড়িতে না নিয়ে বাবের বাড়িতে রেখে ফেলে রাখে। এখন ময়না ভাবির বড় বোন, এদিকে ময়না ভাবির মা তো নিজের মেয়ে, তাকে তো ফেলতে পারছে না। নিজের মেয়েকে তিনি দেখাশোনা করবেন বলে ঠিক করেন। এভাবে চলে যায় 6 মাস। 6 মাস পর ময়না ভাবির বড় বোন একেবারেই বিছানায় পড়ে যান। তখন তিনি আর চলাফেরাই করতে পারতেন না। তার প্রয়োজনীয় যত যা কিছু সব বিছানাতেই চলতো, খাওয়া দাওয়া, ওয়াশরুম, সব কিছুই। সে সারাদিন বিছানায় শুয়ে থাকে আর কাঁদে। এভাবে কেটে যায় আরো 5 মাস। একদিন রাত্রে সবাই ঘুমিয়ে আছে। রাত আনুমানিক কয়টা সেটা ময়না ভাবির মা বলতে পারবেন না। তিনি একটা শব্দ শুনতে পান। পাটখড়ি ভাঙলে যে ধরনের শব্দ হয়, ঠিক ওই ধরনের মটমট আওয়াজ। এই আওয়াজে তার ঘুম ভেঙে যায়। এমনিতে তার মেয়ে অসুস্থ, রাতের বেলা বারবার তাকে জাগতে হয়, মেয়ের কাপড় চেঞ্জ করতে হয়, রাতে বারবার উঠতে হয়। এই কারণে তার ঘুম পাতলা হয়ে গিয়েছিল। তিনি উঠে খেয়াল করেন যে বাইরে রান্নাঘরের বেড়ার সাথে, পাটখড়ির বেড়া, কিছু একটা গা ঘেঁষছে। অনেক সময় কুকুর, বিড়াল কিন্তু পাটখড়ির সাথে গা ঘেঁষে শরীরটা চুলকানোর জন্য। মনে হয় কোনো বড় দেহওয়ালা প্রাণী ওই বেড়ার সাথে গা ঘষছে এবং খড়িগুলো মটমট করে ভাঙতেছে। তাদের রান্নাঘর কিন্তু কাঁথা রান্নাঘর,
আর ওই পাটখড়ির বেড়া দিয়ে ঘেরা। তিনি বাইরে কি শব্দ হয়, চোর আসছে কিনা এটা ভেবে কাউকে না ডেকে দরজা খোলেন এবং দরজা খুলে বারান্দায় বের হন। বারান্দায় বের হয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে তাদের আলোতে দেখেন বিশাল এক দানব রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার কোনো মাথা নাই, বুকের দুই পাশে দুইটা চোখ মিটমিট করে চলছে, আর বুকের মাঝখান দিয়ে জিহ্বার মতো একটা কিছু বের হয়ে আসছে এবং সেটা আস্তে আস্তে বড় হয়ে সাপের মতো তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে ময়না ভাবির মা তিনি জোরে আর চিৎকার দেন এবং ঘরের ঢুকে দরজা লাগিয়ে দেন। চিৎকার শুনে সবাই বের হয়ে আসে। কি হয়েছে তখন তিনি বিষয়টা সকলকে খুলে বলেন। তার কথা শুনে সবাই বুঝতে পারেন যে ময়না ভাবির বোনের সাথে যে জিনিসটা দেখা দিয়েছিল সেটা ময়না ভাবির মায়ের সাথেও দেখা দিয়েছে। ময়না ভাবির মা তার পরদিন থেকে অসুস্থ হতে থাকেন। তাকেও অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। ওইদিকে দিন দিন তিনিও অসুস্থ হতে থাকেন। ময়না ভাবির বোন যেদিন থেকে মাথাবিহীন শরীরটাকে দেখেছিলেন ঠিক তার 1 বছরের মতো হয়েছে। 1 বছরের মাথার দিকে অসুস্থতার চরম শিখরে তিনি পৌঁছান এবং মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন যে তার মুখের দিকে তাকানো যেত না, শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে মৃত্যুর আগে শুধু কান্নাকাটি করত আর উপরের দিকে তাকিয়ে থাকত। ময়না ভাবির বড় বোন মারা যান, বাড়িতে শোকের ছায়া। এভাবে কেটে যায় 2-3 দিন। এই কয়েকদিন সবাই ময়না ভাবির মায়ের ভয়ের বিষয়টা কিছুটা ভুলে গিয়েছিলেন। ময়না ভাবির মা মেয়ের শোকে অনেকটাই ভেঙে পড়েন। একে তো ভয় পেয়েছেন, তারপর মেয়েকে এভাবে মৃত্যু হতে দেখলেন। সুস্থ স্বাভাবিক একটা মেয়ে এভাবে মারা গেল। তার শরীরও দিন দিন অসুস্থ হতে থাকে। আজ এই সমস্যা, কাল সেই সমস্যা, এভাবে করে শারীরিক সমস্যা দিন দিন বাড়তেই থাকে। তাকেও অনেক কবিরাজ দেখানো হয়, কিন্তু সকল কবিরাজই বলে এটা যে আসলে কি আমরা বুঝতে পারতেছি না, আর এটা কোথায় থাকে, কেন আসছে, এটার প্রভাবে কি কি সমস্যা হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারতেছি না। প্রত্যেকেই জিনের আসর বলে তেল পড়া, পানি পড়া সব কিছু দেয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। যেই ওই মাথাবিহীন শরীরটাকে দেখছে সেই অসুস্থ হচ্ছেই এবং কোনোভাবে সুস্থ হচ্ছে না, এবং এর কুল কিনারাও কেউ করতে পারছে না। তবে সবাই ধারণা করে ওই বল্লার বাগানে কিছু একটা রয়েছে, সেটা যাদের দেখা দিচ্ছে তারা অসুস্থ হচ্ছে। এভাবে চলতে থাকে দিন। ময়না ভাবির মা অসুস্থ থাকায় তার দাদি তাকে টুকটাক দেখাশোনা করতেন। সেও বৃদ্ধ মানুষ, কিন্তু বাড়ির বউ অসুস্থ, তিনি যতটুকু পারেন দেখাশোনা করতেন। এভাবে দিন যায় আর ময়না ভাবির মা অসুস্থ হয়। ময়না ভাবিও তখন ছোট, সেও মায়ের পাশে থাকে, সেও দেখাশোনা করে। এভাবে কেটে যায় 6 মাস। ঠিক 6 মাস পর ময়না ভাবির বোনের মতো তার মাও বিছানায় পড়ে যান। সবকিছু ঠিক একই রকম ভাবে বিছানায় চলতে থাকে। কোনো হাঁটাচলা করতে পারেন না, দিন দিন শুকিয়ে যেতে থাকেন আর অসুস্থ হতে থাকেন। এভাবে কেটে যায় আরো 4-5 মাস। একদিন রাত্রে ময়না ভাবির দাদি, যিনি ময়না ভাবির মাকে দেখাশোনা করতেন, তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। গ্রামের বাড়ির ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে, এটা আমরা সকলে জানি। তো উনি হারিকেন নিয়ে ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে বের হওয়ার পর হঠাৎ করে বিরাট কিছু একটা মাটিতে পড়ার আওয়াজ শুনতে পান। মনে হলো আকাশ থেকে একটা হাতি ধপাস করে মাটিতে পড়েছেন। উনি তো গ্রামের মহিলা, অতটা ভয় পান না। ভেবেছে যে রাত্রেবেলা অনেক কিছুই এরকম শব্দ হতে পারে, বা কিছু একটা পড়তে পারে, বা গাছ থেকে ডাব পড়লেও অনেক সময় এরকম শব্দ হয়। তো তিনি কিছু না ভেবে ঘরের দিকে আসছেন। হঠাৎ করে চাঁদের আলোয় উনি দেখতে পান, হারিকেনের আলো তো ছিলই, চাঁদের আলো দেখতে পান যে ওই ঘরের পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো উনি হারিকেনটা একটু উঁচু করে যখনই ধরেছেন যেটা কি দেখার জন্য, তখন তিনি দেখেন যে এটা একটা বিশাল অবয়ব, তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তার বুকের 2 পাশে 2টা চোখ মিটমিট করছে, আর বুকের নিচে জিহ্বার মতো কিছু একটা বাইরে বের হয়ে নড়াচড়া করছে। ইনি এটা দেখে প্রচন্ড ভয় পান, আর এটাও দেখেন যে ওই জিনিসটার যে জিহ্বার মতো কিছু একটা, এটা বড় হয়ে দূরের গাছ থেকে
একটা ডাল ভেঙে, মানে ডালের সাথে ওই জিহবার মতো ওই জিনিসটা পেঁচিয়ে ডাল ভেঙে তার সামনে এনে ফেলে। তারপর জিহবাটা আবার ছোট হয়ে যায়। এটা দেখে দাদি জোরে এক চিৎকার দেন এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। সবাই তার চিৎকার শুনে ঘরের বাইরে বের হয়ে আসেন, এসে দেখেন দাদি বেহুশ হয়ে পড়ে আছেন, আর তার পাশে আম গাছের বড় একটা ডাল পড়ে আছে। এটা দেখে সবাই বুঝতে পারে যে দাদির সাথেও মনে হয় সেই মাথাবিহীন শরীরটা দেখা দিয়েছে, আর দাদির সাথে ভয়ানক কিছু হয়েছে। তখন সবাই দাদিকে ধরে নিয়ে ঘরে যায় এবং মুখে পানি ছিটিয়ে দাদির হুঁশ ফেরায়। তখন দাদি কি দেখেছেন সেই পুরো বিষয়টা খুলে বলেন। পরদিন থেকে দাদিকেও অনেক হুজুর কবিরাজ দেখানো হয়। দাদি চূড়ান্তভাবে অসুস্থ হওয়ার আগেই তার ট্রিটমেন্ট শুরু হয়, যাতে করে তিনি অসুস্থ না হন, কিন্তু কোনো কাজ হয় না, উনি অসুস্থ হতেই থাকেন। হুজুর কবিরাজ কেউ আসল তথ্য দিতে পারে না যে কেন এই পরিবারের মানুষের সাথে এই জিনিসটা দেখা দিচ্ছে, কি তার উদ্দেশ্য, কোনো তথ্যই কেউ বলতে পারে না। এর কিছুদিন পর ওই যে ময়না ভাবির বড় বোন, ঠিক 1 বছরের মাথায় যিনি মারা গিয়েছিলেন, তার মৃত্যুর 1 বছরের মাথায়, মানে ময়না ভাবির মা যিনি ভয় পেয়েছিলেন তিনিও মারা যান। 1 বছরের মাথায় বড় মেয়ে, তার 1 বছর পরে মায়ের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া পড়ে যায়। স্বাভাবিকভাবে বাড়ির সবার মন মানসিকতা তখন খুবই খারাপ। আবার দাদির অসুস্থতার বিষয়টা সামনে চলে আসে। দাদি দিন দিন অসুস্থ হচ্ছেন তো হচ্ছেনই। হুজুর কবিরাজের পাশাপাশি যত ডাক্তার ছিল বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হয় না। ময়না ভাবির বোন এবং মাকেও কবিরাজির পাশাপাশি ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এভাবে দিন কাটতে থাকে। ঠিক 6 মাস পর দাদিও বিছানায় পড়ে যান, হাত পায়ে ফসকা পড়তে থাকে। এমনিতেই বয়স্ক মানুষ, বেশ রুগ্ন হয়ে গেছেন, তারপরও শরীর শুকিয়ে যেতে থাকে, তেমন কিছু খেতে পারতেন না। এভাবে কেটে যায় আরো প্রায় 4-5 মাস। একদিন ময়না ভাবির চাচা মাঠের কাজ শেষ করে দুপুরের দিকে ওই বল্লার বানার পাশ দিয়ে বাড়িতে ফিরছিলেন। তার হাতে একটি কোদাল ছিল। তিনি বল্লার বাগানের অনেকটা পার হয়ে গেছেন, আর কিছুটা পথ বাকি। তখন তার চোখ যায় বল্লার বাগানে থাকা একটা আম গাছের দিকে, এবং তিনি যা দেখেন সেটা দিনে হোক বা রাতে হোক কোনো জীবন্ত মানুষেরা দেখতে চাইবেন না। তিনি দেখেন একটা বডি আম গাছে, বড় একটা ডাল রয়েছে, সেই ডালে দড়িতে ঝুলে রয়েছে, কিন্তু বডিটার মাথা নাই। আর যে দড়িটা, ওই দড়িটা দিয়ে ওই বডির পিঠ জড়িয়ে রাখা, আর ওই বডিটার বুকের 2 পাশে 2টা চোখ মিটমিট করে জ্বলছে, আর বুকের নিচে জিহবার মতো ওই জিনিসটা বের হয়ে আছে। আর জিহবার মতো ওই জিনিসটা দিয়ে ময়না ভাবির চাচাকে ইশারা করে ডাকছে। চাচা এটা দেখে ওরে মা ওরে বাবা বলে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তিনি বাড়িতে পৌঁছান এবং বাড়ির বারান্দায় বসে হাঁপাতে থাকেন। তার চিৎকার শুনে সবাই আসে তখন কি হয়েছে জানতে। যখন সবাই জানতে চান তিনি কি দেখেছেন, সবাইকে বিষয়টা খুলে বলেন। সবাই তখন বুঝতে পারেন ময়না ভাবির চাচার সাথেও সেই মাথাবিহীন জিনিসটা দেখা দিয়েছে। তার মানে তার সামনে কঠিন বিপদ আসছে। আগের 3 জনকে হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কোনো কাজ হয়নি বলে ময়না ভাবির চাচাকে আর কোনো হুজুর কবিরাজের কাছে নেওয়া হয়নি। বাড়িতে বসেই বাড়ির সবাই তার ঘরোয়া চিকিৎসা করতে থাকেন, কিন্তু কোনো কিছুতেই কিছু ঠিক হচ্ছে না। এভাবে কাটতে থাকে দিন। আর অল্প কিছুদিনের মধ্যে ময়না ভাবির বোন এবং মায়ের মতো ঠিক 1 বছরের মাথায় ময়না ভাবির দাদিও মারা যান। এভাবে একে একে বাড়ির 3টা তাজা প্রাণ চলে যাওয়ায় বাড়ির অবস্থা অনেকটাই বদলে যায়। কারবার কাজে মন বসে না, সংসারে কোনো আয় উন্নতি নাই, মাঠে আর তেমন ফসল ফলে না, সব মিলিয়ে দুর্বিষহ এক অবস্থা। কিন্তু দিন তো চলে যেতে থাকে, এভাবেই চলতে থাকে দিন। ওদিকে ময়না ভাবির চাচার অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। তিনিও তেমন কিছু খেতে পারতেন না, আস্তে আস্তে হাঁটাচলা করতেন, রাতে ঘুমালে গোঙানির শব্দ হতো। কিছুদিন পর চাচার একটা হাত প্যারালাইজড হয়ে যায়। চাচার অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। ঠিক 6 মাস পর আগের 3 জনের মতো চাচাও বিছানায় পড়ে যান।
আগের 3 দিনের মতো তারও একই রকম অবস্থা, সবকিছু বিছানায় চলতে থাকে। তিনিও দিন দিন শুকিয়ে কাঠ হতে থাকেন আর সারাদিন কান্নাকাটি করতে থাকেন। নিরুপায়ী মানুষগুলোর অবস্থা দেখে বাড়ির বাকি লোকজন দিন রাত 24 ঘন্টা আতঙ্কে থাকতেন যে কখন সেই মাথাবিহীন শরীরটার সাথে দেখা হয়ে যাবে, আর দেখা হলেই তো এই অবস্থা হবে। এসব কথা যখন গ্রামবাসী সবাই জেনে গেল, তখন সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতে লাগলো। সবাই ওই বল্লার বাগান এড়িয়ে চলতে শুরু করে। কিন্তু তাতে কি, বিপদ যদি একবার দরজা এসে দাঁড়ায়, একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু কারোর সাধ্য নাই সেটা আটকানোর। চাচার অবস্থা দিন দিন শোচনীয় হতে থাকে। চাচাকে সবসময় দেখাশোনা করতো চাচি। এভাবে কেটে যায় আরো 4-5 মাস। একদিন সন্ধ্যায় চাচা চাচিকে বলে যে মুরগির মাংস দিয়ে ভাত খাবে। তো চাচি তার পালের একটা মুরগি জবাই দিয়ে রান্না বাড়া শেষ করতে করতে রাত 8টার মতো বেজে যায়। এরপর তিনি রান্নাঘরে চুলায় রান্না উঠিয়ে দেন। রান্না শেষ করে সবকিছু গুছিয়ে চুলার আগুন নিভিয়ে চাচি যখন ঘরে যাচ্ছিলেন, তখনই তার চোখ যায় বাড়ির এক পাশে। চাঁদের আলোয় তিনি দেখেন তার স্বামী এবং শাশুড়ির মুখে শোনা সেই মাথাবিহীন শরীরটা একটু দূরে তার সামনে দাঁড়িয়ে আছে। তার বুকের দুই পাশে দুটো চোখ মিটমিট করছে, আর বুকের নিচে জিহ্বার মতো একটা জিনিস নড়াচড়া করছে। জিহ্বার মতো জিনিসটা হঠাৎ এসে চাচির হাতে থাকা তরকারি বাড়িটা ফেলে দেয়। এটা দেখে চাচি চিল্লাতে চিল্লাতে ঘরে ঢুকে যান। তখন তার ছেলেরা বাইরে আসে এবং মায়ের ঘরে এসে দেখে মা বড় বড় চোখ করে তাকিয়ে আসার হাঁপাচ্ছে। তখন তার চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে কয়েকবার তার মাথায় হাত বুলিয়ে দেন তার ছেলেরা এবং বলেন যে কি হয়েছে, বিষয়টা খুলে বলো। তিনি খুলে বলেন বিষয়টা। এটা শুনে তার ছেলেরা বুঝতে পারে যে তার বাবা, দাদি, বোন, চাচির মতো তার মায়ের সাথেও খারাপ কিছু করতে যাচ্ছে। তার মায়ের সময়ও হয়তো বেশি দিন নেই। সন্তানের সামনে মা বাবা এভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে, এটা কি কোনো সন্তান মেনে নিতে পারে? তাই তারা হন্যে হয়ে ভালো মানের কবিরাজ খুঁজতে থাকে, কিন্তু সেই মানের কোনো কবিরাজকে তারা পায় না। কিন্তু তারা এই বিষয় সমাধান কার কাছে গেলে হবে বুঝতেও পারছে না, খুঁজতে থাকে। এদিকে তাদের মা মানে ময়না ভাবি চাচির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এর কিছুদিনের মধ্যে ময়না ভাবির চাচা ঠিক তার মায়ের মৃত্যুর 1 বছরের মাথায় মারা যান। প্রত্যেকজন মৃত্যুর আগে শুকিয়ে কাঠ হয়ে যেত, শরীর ফ্যাকাশে হয়ে যেত। দেখলে মনে হতো শরীরে বড় ধরনের কোনো রোগ বাসা বেঁধেছে। শরীরের দিকে তাকালে মনে হতো শরীরে 1 ফোঁটা রক্তও নেই। বছর যত যাচ্ছে একটি করে প্রাণ যাচ্ছে। কবে কখন কার সাথে ওই নরখাদকের দেখা হয়ে যায় এটা বলা মুশকিল। এদিকে গ্রামের মানুষ ওদের এড়িয়ে চলা শুরু করে, যেহেতু ময়না ভাবির পরিবার সহ তার চাচাদের বাড়ি বল্লার বাগানের পাশ ঘেঁষা ছিল। যে দরকার হলেও এলাকার মানুষ তাদের বাড়ির আশেপাশে সহজে যেত না। বাবা, দাদা, চাচি, বোন এই ভয়ানক কারণে মৃত্যুর পরে ময়না ভাবির চাচাতো ভাইয়েরা তার মাকে বাঁচাতে ভালো তান্ত্রিক খুঁজতে থাকে। তখন তার একজন ভালো মানের তান্ত্রিক পেয়ে যান, তাকে বাড়িতে নিয়ে আসেন। তান্ত্রিক বাড়ি তার পাশে ঘুরে যখন বল্লার বাগানের দিকে তাকায়, তখন এক দৃষ্টিতে সে বাগানের দিকে তাকিয়ে থাকে। বাড়ির লোকজন দেখে তান্ত্রিকের এক দৃষ্টিতে মানে এই বল্লার বাগানের দিকে তাকিয়ে থাকা। তো ময়না ভাই চাচাতো ভাই গিয়ে তান্ত্রিকের গায়ে হাত দেন, তখন তান্ত্রিকের হুঁশ ফেরে। তখন সবাই বলে যে আপনি বাগানের দিকে এইভাবে এক দৃষ্টিতে কি দেখছিলেন? তখন তান্ত্রিক বলে, তোমরা বাগান কোথায় দেখছো? ওদিকে তো আমি কোনো বাগান দেখি না। আমি দেখলাম ওখানে পাহাড়ের মতো বিশাল বিশাল দেয়ালের মতো, আর দেয়ালের মাঝখানে বড় বড় দুটো লাল চোখ জলজল করছে, আর চোখের কিছুটা নিচ থেকে বড় একটা জিহ্বার মতো বের হয়ে আসছে। হঠাৎ ওই জিহ্বাটা আমার দিকে আসতে থাকে। তখন আমি কোনো নড়াচড়া করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। জিহ্বাটা যখন আর 8 থেকে 10 হাত দূরে, তখন আমার গায়ে কে যেন হাত দিল। তখন আমার হুঁশ ফেরে। তখন আমি কথা বলা এবং নড়াচড়া করার শক্তি ফেরত পাই। এখানে অনেক ভয়ানক কিছু রয়েছে। জীবনে বহু জিন নিয়ে কাজ করেছি, কিন্তু এই প্রথমবার আমি প্রাণনাশের হুমকিতে পড়লাম। আমি এমন ভয়ানক কিছু এর আগে দেখিনি। এ কাজ আমি কেন, অন্য কেউ পারবে বলে মনে হয় না। তবু তোমরা খুঁজতে থাকো, ভালো কাউকে পাও কিনা। আমি চললাম। তান্ত্রিক এসব কথা শুনে বাড়ির সকলে হতাশ। এত কষ্ট করে ঘুরে ঘুরে এত নাম করে একজন তান্ত্রিক পাওয়া গেল, তিনিও এইভাবে হতাশ হয়ে
চলে গেলেন। তিনি কোনো কাজ করতে পারলেন না, নিজেও হতাশ হলেন, বাড়ির সকলকে হতাশ করলেন। মনে হয় চাচির অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। তার নতুন একটা সমস্যা শুরু হতে থাকে, সেটা হলো তার পেটে অনেক ব্যথা করতো মাঝে মাঝে। মনে হতো তার পেটের মধ্যে কিছু একটা আছে এবং সেটা এক পাশ থেকে অন্য পাশে নাকি যাচ্ছে। তাকে ডাক্তারও দেখানো হয়, কোনো কাজ হয় না। আগের কয়েকজনের মতো ঠিক 6 মাসের মাথায় ময়নাভাবির চাচিও বিছানায় পড়ে যান। তার অবস্থা আগের মতো হয়ে যায়, ঠিক যারা যেভাবে মারা গিয়েছিলেন 6 মাসের পরে যে অবস্থাটা হয়েছিল ঠিক সেভাবে সবকিছু বিছানায় চলতে থাকে। এইভাবেই চলে যায় 4-5 মাস। শুধু কান্নাকাটি করতেন আর উপরের দিকে তাকিয়ে থাকতেন, মনে হয় কিছু একটা দেখতেন। একদিন ময়নাভাবির আরেক চাচার ছেলে হাট করে বাড়িতে ফেরার পথে বাগানের খুব কাছাকাছি এবং বাড়িতে খুব কাছাকাছি এমন একটা জায়গায় আসেন। তখন রাস্তায় তার সামনে সেই মাথাবিহীন শরীরটাকে দেখতে পান। বুকের দুই পাশে দুটো চোখ মিটমিট করছে আর বুকের নিচে জিহবার মতো কিছু একটা নড়াচড়া করছে। এটা দেখে ময়নাভাবির চাচাতো ভাই অনেক ভয় পেয়ে যায়। তার হাতে ছিল বাজারের ব্যাগ। কাঁপতে কাঁপতে হাত থেকে বাজারের ব্যাগটি পড়ে যায়। ময়নাভাবির চাচাতো ভাই নড়াচড়া করতে পারে না, কোথাও বলতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তখন বুকের নিচে নড়াচড়া করা জিহবার মতো জিনিসটা লম্বা হয়ে এসে ময়নাভাবির চাচাতো ভাইকে সজোরে থাপ্পড় মারে। ওই জিহবাটা দিয়ে থাপ্পড় মারে আর কি। থাপ্পড় করার সাথে সাথে সে হাত পা নড়াচড়া করতে পারে এবং ওখান থেকে দৌড় দেয়। একটা সময় বাড়িতে গিয়ে জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। সবাই বাইরে বের হয়ে এসে দেখে যে সে বাইরে পড়ে আছে। তখন সবাই তাকে ধরে ঘরে নেয় এবং নাকে মুখে পানি দেয়, কিন্তু কিছুতেই তার হুঁশ আসে না। সকাল হয়ে যায়, তাও হুঁশ আসে না। হুঁশ না আসায় তারা তাকে হুজুর দেখায়, হুজুর পানিপনের পানি ছিটিয়ে দেয়, কোনো লাভ হয় না। এভাবে 17 দিন কেটে যায়। 17 দিন পর তার হুঁশ ফেরে। যখন হুঁশ ফেরে তখন সে লাফিয়ে ওঠে। দেখে মনে হচ্ছিল সে খাটে শুয়েছিল, হঠাৎ করে লাফিয়ে উঠেছে। অথচ 17টা দিন যে সে বেহুশ অবস্থায় ছিল এই ধরনের কোনো ছিটে ফোটাও তার ভিতর নাই। তার হুঁশ ফেরার পর সে কি হয়েছিল সেটা খুলে বলে। তখন সবাই বুঝতে পারে যে সে কার সামনে পড়েছিল। এরও সময় হয়তো আর 1 বছর, এও বেশি দিন বাঁচবে না। সবাই তো কান্নাকাটি শুরু করে দেয়। সবাই তাকে সান্ত্বনা দেয় যে না, কিছু হবে না, কিন্তু সবার মনে কিন্তু ভয় থেকেই যায়। এইভাবে চলতে থাকে দিন। ময়নাভাবির চাচাতো ভাইও দিন দিন একটু একটু করে অসুস্থ হতে থাকে। এর কিছুদিনের মাথায় ময়নাভাবির চাচিও আগের জনের মতো 1 বছরের মাথায় মারা যান। এভাবে একে একে বাড়ির 5 জন মারা যায়। পরিবারটি আস্তে আস্তে ছোট হতে থাকে আর ভয় বাড়তে থাকে। সবাই ভেবেই নেয় যে সবাই এক এক করে ওই মাথাবিহীন শরীরটার সম্মুখীন হয়ে মারা যাবে। সবার দিন ভয়ে আতঙ্কে কাটতে থাকে আর চাচা বুক ভরা কষ্টে দিন কাটাতে থাকেন। ময়নাভাবির চাচাতো ভাই দিন দিন আরো অসুস্থ হতে থাকেন। দিন দিন তার মুখ হালকা বাঁকা হতে থাকে। ওই যে মুখে যেখানে থাপ্পড় মেরেছিল জিহ্বাটা দিয়ে, ওই পাশটা বাঁকা হতে থাকে। কোনো হুজুর কবিরাজ বেটে খাওয়ালেও কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই জিনিসটি গ্রামের অন্য কারো সাথে কিন্তু হচ্ছে না, শুধু বাগানের পাশে বসবাস করা পরিবারগুলোর সাথেই কেন হচ্ছে? এর কি সমাধান? এর কি সমাধান আদৌ আছে, নাকি নির্মমতা ভয়াবহতায় এইভাবে একটা বংশ নির্বংশ হয়ে যাবে? ঠিক 6 মাস পর ময়নাভাবির এই চাচাতো ভাইও বিছানায় পড়ে যায়। শুকিয়ে যদি থাকে, কিছু খেতে পারে না, হালকা পাতলা কিছু খেতে পারে। যেহেতু বিছানায় পড়ে গেছে, সবকিছু বিছানায় চলতে থাকে। এভাবে কি আর জীবন চলতে পারে? প্রায় বছর ঘনিয়ে আসে। ময়নাভাবির যে চাচাতো ভাই অসুস্থ, তার ছোট ভাই একদিন সন্ধ্যার পর দোকান থেকে বাড়ি ফিরছিল। পুরো পথ ফাঁকা, কারণ 1990 সালের কাছাকাছি সময়ে সন্ধ্যার পর আসলে রাস্তায় মানুষ পাওয়া কঠিনই ছিল। তো অনেক রাত হয়ে যাচ্ছিল, সে বাড়িতে ফিরে আসছিল। আসলে অনেক রাত হওয়ার কারণে আবার বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়ে। এমনিতেই তো বিভিন্ন সমস্যা চলছে, কয়েকজন মিলে আবার তাকে খুঁজতে বের হয়। একটু সামনে গিয়ে দেখে যে সে রাস্তায় পড়ে আছে। নাকে মুখে হাত দিয়ে দেখে সে মারা গেছে। এখন কে মেরেছে, কিভাবে মারা গেছে এটা বোঝা কঠিন, কারণ সে তো কিছু বলে যেতে পারেনি। তাকে সবাই মিলে বাড়িতে নিয়ে আসে এবং পরদিন তাকে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়।
এভাবে চলে যায় 6টা প্রাণ। এর ঠিক কিছুদিন পর আরো একজন মারা যায়। আসলে খুবই কষ্টদায়ক, কি বলবো, 6 বছরে 7টি প্রাণ ঝরে যায়। একই জিনিস দেখে একইভাবে অসুস্থ হয়ে ধুকে ধুকে 6 জন তো পথেই মারা গেল। মানে 6 জন তো মারা গেল, একজন তো পথেই মারা গেল। 6 জন তো কি দেখেছিল জানা গিয়েছিল, আর একজন তো বলতেই পারেনি কিছু। গ্রামের মানুষের তখন টনক নড়ে খুব ভালোভাবে। তারা সকলে বসে সিদ্ধান্ত নেয় যে এইভাবে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে আমাদের সামনে, আর আমরা তাদেরকে অ্যাভয়েড করে যাচ্ছি ভয়ে যে আমাদের কিছু হবে। এটা তো চলতে পারে না, এটা সমাধান করতে হবে। আর একজন মানুষকে আমরা মরতে দেব না, আমরা সবাই মিলে এই সমস্যার বিরুদ্ধে লড়বো। হয় সবাই মরবো, না হয় সবাই বাঁচবো, কিন্তু এটা আর চলতে দেওয়া যায় না। তখন গ্রামের সবাই মিলে ভালো মানের একজন হুজুর খুঁজতে থাকে। ছোটখাটো মানে হুজুর দিয়ে হবে না, খুব প্রবীণ এবং খুব অভিজ্ঞতা সম্পন্ন মানুষ লাগবে। এর ভিতরে একদিন নতুন করে ঘটে আরেক ঘটনা। ময়না ভাবির যে চাচা চাচি মারা গেছে ভয় পেয়ে তার ছোট ছেলে একদিন বল্লার বাগানের পাশে সেই বেগুন গাছে, মানে বেগুন যে বাগান আর কি সেখানে কিছু করতে চান। তখন অবশ্য বেগুন হয়নি, কয়েকদিন হলো গাছ লাগিয়েছে। সে হঠাৎ করে চিৎকার দেয় এবং ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে বেগুন বাগানে এসে সবাই খোঁজাখুঁজি শুরু করে। তখন খুঁজতে খুঁজতে ময়না ভাবির চাচাতো ভাইকে পড়ে থাকতে থাকে। তাকে বাড়িতে আনা হয়, মুখে পানি দিয়ে হুঁশ ফেরানো হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, হুঁশ হওয়ার পর থেকে সে কোনো কথাই বলতে পারে না, শুধু সবার দিকে তাকিয়ে থাকে। তখন সবাই বুঝতে পারে যে ঘটনা কি ঘটেছে। সবাই চিরুনি অভিযানের মতো হুজুর খুঁজতে থাকেন। অবশেষে একজন তামিল মানুষের সন্ধান আল্লাহ পাইয়ে দেন, যিনি কিনা ওই সময় খুবই নাম করা একজন বুজুর্গ মানুষ ছিলেন। দক্ষিণবঙ্গের কোন এক জায়গার নাম করা এক হুজুর। তার নাম বললে অনেকেই চিনবেন, যার কারণে মাশফিক ভাই তার নামটি বলেননি। তার বাড়িতে যাওয়া হয় গ্রামবাসী সহ ওই বাড়ির 2 জন। ওই হুজুরের দেখাও তারা পেয়ে যান। হুজুরকে তারা গত 6 বছরের সকল ভয়াবহতা তুলে ধরেন এবং তাদের বাড়ির একটা ছেলের যে ভয় পেয়ে জবান বন্ধ হয়ে গেছে সেটা হুজুরকে বলেন। হুজুর তাদেরকে বলেন, আপনারা 7 দিন পরে আসবেন, আমি দেখি আসলে সমস্যাটা কি হয়েছে। 7 দিন পর যখন তারা আবার যান, তখন হুজুর তাদেরকে নিয়ে ঘরে বসতে দেন এবং তাদের সাথে কথা বলতে শুরু করেন। হুজুর বলেন যে আমার এক প্রভাবশালী জিন ছাত্র, তার অনেক ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এবং সে খুব ভালো একজন আলেম এবং তার অনুগত, তার শিষ্য আবার অনেক জিন রয়েছে। তো আমার সেই প্রভাবশালী জিন ছাত্র, তার অনুগত জিন, এবং সে নিজে দীর্ঘ সময় ধরে 7 দিন ধরে ঘাটাঘাটি করে খুব ভয়ানক কিছু তথ্য সংগ্রহ করেছে। সেই বিষয়টি এখন আপনাদের সামনে বলতে চাই। আপনাদের গ্রামে ওই যে বল্লার বাগান রয়েছে, ওইখানে বিশাল এক সমস্যা রয়েছে। বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ সহ দক্ষিণবঙ্গ জুড়ে এই একটা সময় এখানে অনেক হিন্দু পরিবার বসবাস করত। 1850 কি 1860 সালের দিকে ওই গ্রাম ছিল হিন্দু অধ্যুষিত গ্রাম। ওই গ্রামে রমেশ নামে একটা ছেলে ছিল। ছোটবেলা থেকে সে খুব সাহসী এবং অলৌকিক কিছু ঘটলে সে বুঝতে পারত এটা আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা। একবার কি হলো, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে একটা ছেলে তার বোনকে বশ করে ভাগিয়ে নিয়ে যায়। তখন সে দেখেছিল তার বাবা মায়ের কান্না, কষ্ট আর দুঃখ। তখন রমেশ শপথ নেয় এই ব্ল্যাক ম্যাজিক কি জিনিস সেটি সে দেখবে এবং এর শেষ দেখে ছাড়বে। সে এই বিষয়ে ঘাটাঘাটি শুরু করে, কিন্তু ওই মানের দীক্ষা সে লাভ করতে পারে না। ওদিকে বাবা মায়ের কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেও নাসরবান্দা, যে কোনো মূল্যে এই ব্ল্যাক ম্যাজিক মানে তন্ত্র সাধনা তাকে হাসিল করতেই হবে। তখন তার এক বন্ধু তাকে একটা ঠিকানা দেয়। ভারতের মেঘালয়ে তার এক রিলেটিভ আছে, ওইখানে এই বিষয়ে খুব চর্চা হয়। তখন সে কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায় সেখানে যেতে। তার চিন্তাধারা একটাই, যে কোনো মূল্যে সেই তন্ত্র সাধনা শিখবে এবং বড় সাধক হবে। যেহেতু অলৌকিক বিষয় রমেশের একটা ন্যাচারাল জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো রমেশ বাড়ির কাউকে কিছু না জানিয়ে একদিন তার বন্ধুর সাথে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হয়। অনেক দিনের যাত্রা শেষে একটা সময় সেখানে পৌঁছায় তারা। পৌঁছানোর পর তার মনের ইচ্ছা তার বন্ধুর রিলেটিভকে জানায়, কিন্তু তার রিলেটিভ
ওই তার মানে রমেশের বন্ধু রিলেটিভ কিছুতেই এই বিষয়ে রাজি হচ্ছিলেন যে এমন একটা জিনিস শিখবে এর পরিণতি তো ভালো না। কিন্তু রমেশের মনে যে জেদ রয়ে গেছে, কারণ সে তো তার বাবা মায়ের কষ্ট মেনে নিতে পারেনি। এই বিষয়টি তাদেরকে বোঝাতে সক্ষম হয় রমেশ। তখন তারা রমেশকে একজন বিখ্যাত সাধুর কাছে নিয়ে যান। তখন সাধু পেয়ে রমেশ সবকিছু খুলে বলেন। সাধু অনেক বোঝায় যে এটার দরকার নাই, তোমার শেখার দরকার নেই, কিন্তু রমেশ অনেক কাকুতি মিনতি করে যেন সাধু তাকে তার শিষ্য বানিয়ে নেয়। তারপর সাধু বলে ঠিক আছে, কয়েকদিন তার পরীক্ষা নেবে, যদি সে পারে তাহলে তাকে শেখাবে। সাধু কয়েকদিন রমেশকে যে কাজ দিয়েছে সে সুন্দর করে সবকিছু করে দেখায়। সাধু বুঝতে পারেন যে রমেশের ভিতরে আসলে ন্যাচারালি অদ্ভুত কিছু ক্ষমতা সৃষ্টি করতে দিয়ে দিয়েছেন। তাকে শেখালে সে বিষয়টার মানে গুরুত্ব বুঝবে এবং সেটা ধারণ করতে পারবে। এই কারণে সাধু তাকে বিভিন্ন শিক্ষা দিতে থাকে। ওদিকে একমাত্র ছেলে রমেশ কোথায় হারিয়ে গিয়েছে, সে বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি কেউ তাকে মেরে ফেলেছে, এই চিন্তা আর মেয়ের চলে যাওয়ার কষ্টে রমেশের মা বাবা একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে গ্রামবাসী তাদের লাশ সৎকার করে। ওদিকে রমেশ আস্তে আস্তে সিদ্ধি লাভ করতে থাকে। ওই সাধু রমেশকে বিভিন্ন জায়গায় পাঠাতো আর রমেশ সফলতার সাথে কাজগুলো করে আসতো। এভাবে করতে করতে 7 বছর ধরে রমেশ ওই সাধুর থেকে সব ধরনের তন্ত্রমন্ত্র, সিদ্ধি এগুলো লাভ করে। ব্ল্যাক ম্যাজিক সহ বড় ধরনের সমস্ত কাজে সে পারদর্শী হয়ে ওঠে এবং বড় বড় কাজে সাধু তখন রমেশকে পাঠিয়ে সমাধান করত। এই সাধু যে সকল জিনদেরকে দিয়ে কাজ করত ওগুলো সবাই ছিল হিন্দু ধর্মাবলম্বী এবং পিশাচ প্রকৃতির জিন, কিন্তু এর ভিতর একটা জিন ছিল, সে ছিল ইহুদি জিন। সেটা সমাজে কোনো একটা অপকর্ম করার কারণে ওই ইহুদি জিন সম্প্রদায় থেকে সে বিতাড়িত হয়ে যায়। এখন সে ইহুদি জিন হওয়ার কারণে অন্য কোনো সম্প্রদায়ের জিনেরা তাকে আশ্রয় দিত না, যেখানে যেত তাকে বিতাড়িত করত। একটা সময় এক হিন্দু জিনের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। তখন ওই হিন্দু জিন তাকে এই ভারত উপমহাদেশে নিয়ে আসে এবং ওই সাধুর কাছে নিয়ে যায়। সাধু সব শুনে ওই জিনকে আশ্রয় দেয়। ওই জিনটা নাকি এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে তাণ্ডব চালিয়ে মুহূর্তেই ফিরে আসতে পারত, যেটা সাধুর কাছে থাকা অন্যান্য জিনদের পক্ষে ছিল সম্পূর্ণ অসম্ভব একটি ব্যাপার। তখন ছলে বলে টোপ দিয়ে আশ্রয় দিয়ে সাধু ওই ইহুদি জিনকে বশ করে ফেলে, যাতে সাধুর ইশারায় মানে ওই জিনটি সব কাজ করতে পারে এবং এমন কাজ করে যে ওই জিনটি যেন পালিয়ে যেতে না পারে। যদিও বা সাধু এই কাজ করেছিল, তাকে বশীভূত করেছিল, কিন্তু ওই জিনটির মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ ছিল। ওই জিনটি যখন কোথাও গিয়ে আশ্রয় পায়নি, সমস্ত পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে, কেউ তাকে আশ্রয় দেয়নি, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তার ইহুদি জিন কিন্তু খুব শক্তিশালী হয়, কিন্তু ইহুদি জিনের সংখ্যা খুব কম। আর এই কারণে ইহুদি জিন হওয়ার সুবাদে তাকে অন্য জিনেরা তাকে আশ্রয় দিত না, যেহেতু টোটালি ভিন্ন সম্প্রদায়ের একটা জিন। সাধুর কাছে আশ্রয় পাওয়ার পর সাধুকে সে পিতৃ তুল্য মনে করত। সাধুর মুখের কথাই ছিল তার জন্য দৈববাণী। সাধু যেটা আদেশ করত সাথে সাথে সে সেটা করে দেখাতো। সাধুও ওই জিনের প্রতি ভালোবাসা জন্মে যায়, যেহেতু অন্যান্য জিনদের থেকে তার ক্ষমতা অনেক বেশি। তো একটা সময় সাধুও ওই জিনকে মানে পুত্রতুল্য মনে করতে থাকে। তাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়। এদিকে রমেশের প্রতিও সাধুর একটা ভালোবাসা কাজ করতে থাকে, সেও খুব তন্ত্রমন্ত্রে খুব ভালো পারদর্শী। মাঝে মাঝে এই ইহুদি জিনকে সাথে দিয়ে রমেশকে বিভিন্ন জায়গায় পাঠাতো। একে তো রমেশ নিজেও অনেক পারদর্শী ছিল, তারপর ওই ইহুদি জিন সাথে ছিল, অনেক অসাধ্য কাজ ওরা সাধন করে একসাথে চলে আসতো। এদিকে ইহুদি জিনের এই পারদর্শিতা রমেশকে মুক্ত করে এবং রমেশ চিন্তা করে যে এই ইহুদি জিনকে তার লাগবে। একটা পর্যায়ে সে সাধুকে বলে যে আপনার এই ইহুদি জিনকে আমাকে দিয়ে দেন, তো আপনি যে শর্ত দিবেন আমি রাজি, কিন্তু আপনার এই ইহুদি জিনকে আমাকে দিয়ে দেন। এখন সাধু বলে রমেশ তুই কি চাবি আমার কাছে চা, কিন্তু একে চাস না। একে সৃষ্টি করতে আমার কাছে পাঠাইছে, আমি ওকে
পুত্রতুল্য মনে করি, ও আমাকে পিতৃতুল্য মনে করে, ওকে আমি খাটতে পারবো না। এখন রমেশও নাছোড়বান্দা, সে কোনোভাবে ওই জিনটিকে ছাড়া যাবে না এবং তাকে আয়ত্ত করতে চায়। রমেশ সুযোগের অপেক্ষায় থাকে। একটা সময় তার সামনে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। সাধু একটা কাজে কয়েকদিনের জন্য, মানে পারিবারিক কাজ ছিল, একটা অন্য এলাকায় যায়। সুযোগ পেয়ে রমেশ তার যত ধরনের তন্ত্রমন্ত্র সহ বশ করা, মানে বশীভূতকরণ, যত অভিজ্ঞতা তার ছিল সব কিছু প্রয়োগ করে। আর ইহুদি জিনটাকে সাথে নিয়ে সে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে ওই ইহুদি জিনের বিভিন্ন বিষয় তার জানা ছিল। সে তার সকল বিদ্যা প্রয়োগ করে ওই ইহুদি জিনটিকে সাধুর অবর্তমানে কবজা করতে সক্ষম হয়। ওই ইহুদি জিনটি বলে, এই ভুল করিস না রমেশ, এই সাধুর থেকে আমাকে আলাদা করিস না, ভুলে যাস না, আমার যখন কোনো জায়গা ছিল না ওই সাধু আমাকে জায়গা দিয়েছে, তুই বড় ভুল করছিস, তোকে কিন্তু চরম মূল্য দিতে হবে, আমাকে জোর করে এখান থেকে আলাদা করিস না। সাধু যদি বলে আমি চলে যাব, তোর সাথে যাব, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু সাধুর অনুমতি ছাড়া আমি কোথাও যাব না, তুই জোর করে আমাকে বশীভূত করার চেষ্টা করিস না। কিন্তু ততক্ষণে রমেশ তাকে কবজা করে ফেলেছে। রমেশ বলে, সাধু কি করবে না করবে সেটা আমি দেখে ছাড়বো, আজ থেকে তুই আমার গোলাম, আমি যা বলবো তুই তাই করবি। এদিকে ওই ইহুদি জিনের আর কিছু করার ছিল না। তখন রমেশ ওইখান থেকে, মানে সাধুর এলাকা ছেড়ে, তার সবকিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেশ কয়েকদিন যাত্রার পর সে বাড়িতে পৌঁছায়, শোনে যে তার বোনের শোকে আর তার হারিয়ে যাওয়ার শোকে তার মা বাবা এইভাবে আত্মাহুতি দিয়েছে। তখন সে বাপের ভিটায় একটা ছোট ঘর করে এবং সেখানে থাকা শুরু করে। রমেশের বাড়িটা ছিল ওই বল্লার বাগানের পাশেই, ঠিক এই যে ময়না ভাবির যে বাড়ি, এই বাড়ির একদম নিকটে। ওইখানে বসে রমেশ ওই ইহুদি জিনকে দিয়ে কাজ করাতে থাকে। আস্তে আস্তে এলাকায় তান্ত্রিক হিসাবে রমেশের নাম ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে, সবার কাজও করে দেয় রমেশ, এর জন্য সে মোটা টাকা নিত। রমেশ ওই ইহুদি জিনটিকে ওই বল্লার বাগানের ঠিক মাঝখানে একটা মাটির উঁচু ঢিবি করে সেখানে তন্ত্রমন্ত্র দিয়ে বেঁধে রাখে এবং বাগানের চারপাশে কিছু এলাকা নিয়ে কিছু মাটির গুঁড়ি ছিটিয়ে দেয়, যাতে জিনের প্রভাব ওই মাটির গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে। ওই গণ্ডির বাইরে জিনের যেতে হলে রমেশের অনুমতি লাগবে, রমেশের অনুমতি ছাড়া সে কোথাও যেতে পারবে না। ওই মাটির গণ্ডির ভেতরে রমেশের বাড়িও ছিল। রমেশ তার সর্বোচ্চ দীক্ষা দিয়ে বল্লার বাগানের মাঝখানে মাটির নিচে ওই জিনটিকে আটকিয়ে রাখে। একদিন রমেশ ঘুমের ঘোরে স্বপ্নে দেখে ওই সাধু তাকে বলছে, রমেশ তুই এইভাবে বেইমানি করলি, আমার পুত্রতুল্য ওই জিনটিকে তুই ছেড়ে দে, নাহলে কিন্তু তোর সামনে ঘোর বিপদ আছে। রমেশের ঘুম ভাঙে। রমেশ তাকে গায়েই লাগায় না। পরের অমাবস্যায় বল্লার বাগানে কোনো একটা কাজের জন্য রমেশ যায়। জিনটিকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছিল, কিন্তু জিনটি কোনোভাবে কাজ করতে চাচ্ছিল না। জিনটি বারবার বলছে, আমাকে ছেড়ে দে, অনেক কাজ তো করাইলি, আমি সাধুর কাছে ফেরত যাব, আমার এখানে ভাল লাগে না। একটা পর্যায়ে বাগবিতণ্ডায় রমেশ মন্ত্র পড়তে শুরু করে জিনকে সাহায্য করার জন্য, কিন্তু মন্ত্র পড়তে গিয়ে রমেশ হঠাৎ করে ভুল করে ফেলে, আর এই সুযোগে ওই জিনটি রমেশের উপর চড়াও হয়। জিনটি এক টানে রমেশের মাথাটি তার শরীর থেকে আলাদা করে এবং আলাদা করে পাশে থাকা একটা আম গাছে ঝুলিয়ে রাখে। গ্রামবাসী কিন্তু রমেশের এই কাজের কথা জানতো না, এই যে জিন বা এই টাইপের মানে এরকম ভয়ানক একটা জিন তার আছে এটা কিন্তু জানতো না। গ্রামবাসী রমেশকে খুঁজে পায় না, পরের দিন তার কাছে আসছে কাজের জন্য। খুঁজতে খুঁজতে তারা বাগানে গিয়ে তার শরীর এবং মাথা আলাদা ঝুলন্ত অবস্থায় পায়। তখন তারা সেটাকে নামিয়ে সৎকার করে। এভাবে বেঈমানের শাস্তি রমেশ পায়। কিন্তু সমস্যা হলো জিনটি ওখানে বন্দী রয়ে যায়। বাগানের বাইরে রমেশের গণ্ডি দেওয়ার জায়গার বাইরে জিনটি যেতে পারে না। ময়নার বাপ চাচারা এই কাহিনী তো জানার কথা না, কারণ এটা কিন্তু 120 বা 130 বছর আগের কথা। ময়নারা সেই রমেশের বাড়ির ভিটা কাছাকাছি বাড়ি করায় এই জিনটি এই কাজটি করতে পেরেছে, কারণ জিনটি যে গণ্ডির মধ্যে আবদ্ধ আছে তার আজ থেকে 120-30 বছর আগে তো বাগানটা আরো বড় ছিল, তারপর ছোট হয়ে গেছে, কিন্তু ওখানে যে গণ্ডি দেওয়া হয়েছে সেই গণ্ডিটা তো আর ছোট হয়নি। ওই গণ্ডির মধ্যে সে আটকা পড়ে।
ওইখানে কোনো মানুষের উপস্থিতি সে পছন্দ করতো না। এখন যদি ওই জিনটিকে ওখান থেকে মুক্ত করে দেওয়া যায় তাহলে এই সমস্যার সমাধান হবে। ওই জিনটি এখানে আর আসবে না, কারণ সে তার সাধুর কাছে ফিরে যাওয়ার জন্য মরিয়া। যদি সাধু যদিও এখন নাই, মারা গেছে, কিন্তু সাধুর কোনো উত্তরসূরি যদি থাকে, তাও ওই ইহুদি জিনটি তার কৃতজ্ঞতার কারণে তার উত্তরসূরি যদি এখনো কোনো কাজ করে থাকে বা তন্ত্রমন্ত্র সাধনা করে থাকে, তাহলে তার শিষ্য হয়ে থাকবে। এটাই ছিল জিনের ইচ্ছা। এটাই ওই হুজুর তার প্রভাবশালী যে জিন ছাত্র এবং তার সেই জিন ছাত্রের আবার শিষ্যদের মাধ্যম দিয়ে এই তত্ত্বটা নিয়েছেন। তখন হুজুর আরও বলেন যে আপনাদের বাড়ির ছোট ছেলেটা ওই জিনটিকে দেখে ফেলে, তখন ওই জিনটি তার জিহ্বা দিয়ে আপনাদের ছেলের গলা পেঁচিয়ে ধরে এবং জবান বন্ধ করে দেয়। এই কারণে সে কথা বলতে পারছে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই জিনটিকে মুক্ত করলে এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তখন হুজুর বলে আপনারা চলে যান, আমি আগামী শুক্রবার আপনাদের এলাকায় আসব। আপনারা এই কয়েকদিন সাবধানে থাকবেন, সন্ধ্যার পরে আপাতপক্ষে বাড়ি থেকে বের হবে না। তো হুজুরের কথা তারা মেনে নেন। পরের শুক্রবার হুজুর আসেন এবং হুজুর বলেন যে আমি একা রাতে ওই বাগানে যাব, খবরদারকে বাড়ি থেকে বের হবেন না, কাজ হয়ে গেলে আমি নিজেই আসবো, আপনাদেরকে ডাকবো। গভীর রাত্রে হুজুর ময়না ভাবিদের বাড়িতে এসে সবাইকে ডাকেন। সবাই তখন বের হয়ে আসে। হুজুর বলে আমাকে পানি দেন। পানি খেয়ে হুজুর আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে, জিনটি এখন মুক্ত। সে তার সাধুর পরিবারের কাছে চলে গেছে এবং কথা দিয়ে গেছে সে আর কখনো এখানে আসবে না। তখন সবাই হুজুরকে বলে যে বাগানে কি হলো একটু বলবেন। তখন হুজুর বলেন যে উনি যখন বাগানে যান তখন বাঘের মতো গর্জন দিচ্ছিল সেই জিন, ঝড় বাতাসে সব লন্ডভন্ড করে ফেলবে, সবকিছু এমন অবস্থা সৃষ্টি করে সেই জিনটি। তো হুজুর দোয়া পরে মাটিতে ফু দিলে সবকিছু ঠান্ডা। তখন ওই জিনটি বলে, এই হুজুর তুই কেন এসেছিস এখানে, তোর কি মরার ভয় নাই? তখন হুজুর বুদ্ধি করে বলে যে আমি তো তোর কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো তোকে খালাস করতে এসেছি, তোকে মুক্তি দিতে এসেছি, তোকে তোর সাধুর কাছে পাঠিয়ে দেবো, রাজি যাবি না? তখন জিনটি বলে যে তুই কি জানিস এই রমেশ নামের লোকটা আমাকে দিয়ে কী সব করিয়েছে, কিভাবে সাধুর কাছ থেকে আমার আলাদা করেছে? এতদিন কি সাধু জীবিত আছে? সাধু তো মারা গেছে, তাকে তো শেষ দেখাটা আমি দেখতে পারলাম না। তো আসলে জিনটি খুব আফসোসের সাথে বলছিল। এখন হুজুর বলে আসার ওই মানুষগুলোকে তুই কেন মারলি? এরা তো নিরপরাধ ছিল। তখন জিনটি বলে যে আমি এত বছর এই গণ্ডিতে আটকে আছি, আমার এই গণ্ডিতে কেউ থাকুক সেটা আমি পছন্দ করি না, এই জন্যই আমি ওদেরকে শেষ করেছি। আমি এখানে আসতে চাইনি, আমাকে জোর করে বন্দি করে রেখেছে, আমাকে ছেড়ে দে, কথা দিলাম আমি আর কখনো এখানে আসবো না, আর এখানকার কারো কোনো ক্ষতি করব না। তখন হুজুর রুকিয়া করার মাধ্যমে জিনটিকে ওখান থেকে মুক্ত করে দেন। তখন হুজুর বলে আমি তো তোকে মুক্ত করে দিলাম, এখন ওই ছেলেটার জবান খুলে দে। তখন জিনটি বলে যে তুই মুক্ত করার সাথে সাথে আমি এই কাজটি করে দিয়েছি, কারণ তুই মুক্ত করে দিয়েছিস। আমি বলেছি যে আমি আর কারো কোনো ক্ষতি করব না, এখান থেকে আমি চলে যাওয়ার পরে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না ওই ছেলেটির জবান খুলে দেয়া, এই জন্য আমি সাথে সাথে এটা করে দিয়েছি, ও কথা বলতে পারবে। তো জিনটি ওখান থেকে চলে যায়। হুজুর বলেন যে হুজুরকে ঘিরে প্রায় কয়েকশো জিন ছিল অস্ত্র শস্ত্র নিয়ে, কারণ ওই জিনের, ওই ইহুদি জিনের বিশ্বাস নেই যে কোনো সময় মানে আক্রমণ করতে পারে তাকে, কারণ সে সাধু ছাড়া অন্য কাউকে কোনো মানুষকে সে সহ্য করতে পারে না। আর যেহেতু রমেশ এরকম একটা কাজ করেছে, এই কারণে মানুষের প্রতি তার খুব ক্ষোভ, আর যেহেতু তার ওই গণ্ডির মধ্যে হুজুর ঢুকে গেছে, এই কারণেও তার একটা ক্ষোভ থাকতে পারে। এই জন্য ওই জিনটিকে হুজুর বিশ্বাস করেন নাই। সশস্ত্র কয়েকশো জিন তার পাহারায় ছিল। তো এই কারণে হয়তোবা জিনটি কোনো ক্ষতি করতে পারে নাই বা ইচ্ছা করেও করে নাই। আর মূলত ওই হুজুর বলেন যে ওই জিনটি আসলে কারো ক্ষতি করার উদ্দেশ্য না থাকলেও রাগের বশে, এবং সে বন্দী ছিল, এই জন্য সে সব করেছে। এখন থেকে আর এখানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তখন ময়না ভাবির ওই ভাইকে আনা হয়, তাকে সে দিব্যি কথা বলছে এবং সে বলে সেদিন কি হয়েছিল। মূলত সাতজন যা দেখেছিল সেও একই জিনিস দেখে ভয় পেয়েছে। বর্তমানে সেই ভয় পাওয়া ছেলেটি মানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত আছেন এবং ভালো আছেন বলে মাশফিক ভাই জানিয়েছেন। হুজুরকে বেশ উপঢৌকন দেওয়ার চেষ্টা করেন গ্রামবাসী, কিন্তু হুজুর কোনো হাদিয়া নেননি।
কোনো অর্থ নেই কাদের জন্য। এভাবেই সমাপ্ত হয় একটা পরিবারের সাথে ঘটে যাওয়া সত্যিকার এবং করুণ নির্মম ভয়ানক কাহিনী। আর এই ঘটনায় বয়না ভাবি তার পরিবারের 7 জন সদস্যকে হারিয়েছেন। এখনো যারা এই ঘটনা জানেন তাদের মুখে মুখে কিন্তু ঘটনাটি রয়েছে। আর ওই জিনটি ওখান থেকে মুক্তি লাভ করার পরে আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়ি হয়েছে, এখন লাইট হয়েছে, আর অনেক আলোকিত। এখন আর সেই ভয় কিছুই নাই বললেই চলে। আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার, স্বাগতম জানাচ্ছি আমাদের ৬৬ নং এপিসোডের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন পারভেজ মণ্ডল। উনি এর আগেও আমাদের একটি ঘটনা পাঠিয়েছিলেন। ওনার গ্রামের নাম খারুন, থানা হিলি, পোস্ট ফতেহপুর, জেলা দক্ষিণ দিনাজপুর, রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারত। উনি ওনার ফোন নাম্বারটিও শেয়ার করেছেন। তো এখন যেই ব্যাপারটি আপনাদের সামনে উপস্থাপন করব, এটি ওনার এক মামার সাথে ঘটেছিল। তো ওনার কিন্তু এর আগে একটি ঘটনা আমরা শেয়ার করেছিলাম, মানে পারভেজ মণ্ডল ভাইয়ের খইয়া বাগলের ঘটনা, অনেকেরই মনে থাকবে। তো এবার ওনার মামার একটি ঘটনা আমরা বলতে যাচ্ছি। তখন এই মামার বয়স ছিল 23 বছর আর এই পারভেজ মণ্ডলের বয়স ছিল 14 বছর। তো ওনার মামার নাম ছিল আব্দুল কাদের। কাদের মামার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। ওরা ছিল সামান্য জমি, সেটাতে চাষবাস করত, কিছু আবাদ করত, তাতে অবশ্য পোষাতো না। মাঝে মাঝে লোকের বাড়িতে কাজ করতে যেতেন। কাজ করতে বলতে ওই যে ক্ষেতের কাজ বা এই ফসল সম্পর্কিত কাজ যেগুলো আছে, অনেক সময় ধান কেটে আনার পর অন্য কোনো ফসল কেটে আনার পর সেগুলো মারাই করা বা এই টাইপের কাজ আছে, মানে দিনমজুর হিসাবে ওরকম কাজে উনি যেতেন নিজের কৃষিকাজ করার পাশাপাশি। তো এইভাবেই ওনার সংসার চলতো। কাদের মামার পরিবারে ছিল কাদের মামা আর তার মা, মানে এই পারভেজ মণ্ডল ভাইয়ের নানি। তো উনি কিন্তু ওনার আপন নানি না, কিন্তু আত্মীয় নানি আর কি। তো যাই হোক, এই ছোট পরিবার মোটামুটিভাবে সামান্য রোজগারে তাদের চলতো আর কি। তো এক সময় এই কাদের মামার একটা অদ্ভুত শখ জাগে, সেটা হলো তিনি কবিরাজি শিখবেন। উনি দেখেন যে গ্রামে কবিরাজদের ভালোই কদর রয়েছে, মানুষজন সেখানে যায়, হাদিয়া তোহফা দেয়, ঝাড়ফুঁক করালেই কেউ মুরগি নিয়ে যায়, ফসলের কোনো একটা অংশ, কলা, ডিম, এইগুলো নিয়ে যায়। তো ভালোই তো, এত কষ্ট করে মাঠে কাজ করার থেকে যদি ঘরে বসে উপার্জন করা যায় তাহলে খারাপ কি? এখন কবিরাজিটা তো তাকে শিখতে হবে। এদিকে কাদের মামার বাড়ি থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে একজন নাম করা কবিরাজ ছিলেন। তো কাদের মামা সেই কবিরাজের কাছে কবিরাজি শেখার আগ্রহ পোষণ করেন। জানো সেই কবিরাজের কাছে কবিরাজ প্রথমে মানা করেন। এখন কাদের মামা এমনভাবে তাকে চেপে ধরেছেন, তো শেষ পর্যন্ত উনি রাজি হন। তো এরপর থেকে কাদের মামা সেই কবিরাজের কাছে শিক্ষা গ্রহণ করা শুরু করেন। প্রায় 3 মাস মতো টানা তার কাছে থেকে ছোটোখাটো বিভিন্ন সমস্যা, বিভিন্ন কবিরাজি ওষুধ বা এই টাইপের জিনিসগুলো, এইগুলো উনি শেখেন। আর ছোটোখাটো জিন ঘটিত সমস্যা টুকটাক আর কি, এগুলো সমাধান করা শুরুর অনুমতি পান। কবিরাজ যেখানে যেতেন সেখানে কাদের মামাকে সাথে নিয়ে যেতেন, সাথে থেকে থেকে উনি এভাবে শিখছিলেন আর কি। তো যেহেতু যেই বড় কবিরাজ ছিল আর কি, তো তিনি তো অনেক এক্সপার্ট একজন লোক ছিলেন, দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তো উনি তো ওনার শরীরটাকে কিভাবে বন্ধ দিয়ে রাখতে হবে সেটা জানতেন। এখন কাদের মামা তো নতুন, উনি তো অনেক কিছু শেখেন নাই। তো তো বড় কবিরাজ কি করেন যে কাদের মামাকে একটি বোতলে করে কিছু তেল পরাতেন এবং বলেন যে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে শরীরে কিছুটা মেখে যেন উনি ঘুমান, তাহলে আপাতত কোনো সমস্যা হবে না। যখন উনি বড় এক্সপার্ট হয়ে যাবেন তখন এটার ওইভাবে প্রয়োজন হবে না, তখন উনি নিজেই নিজের সেফটিটা মেনটেন করতে পারবেন। তো সেই তেল পরা কাদের মামাকে প্রতিদিন শরীরে মেখে ঘুমাতে হতো।
আর এইভাবেই গুরু শিষ্য একসাথে অনেক জটিল সমস্যার সমাধান করতে থাকে। আর কাদের মামাও আস্তে 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 ওই বড় কবিরাজের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখে শিখে বেশ ভালোই এক্সপার্ট হয়ে যাচ্ছিলেন। এদিকে টুকিটাকি কিছু সমস্যা কাদের মামার গ্রামে উনি সমাধান করতে থাকেন এবং সেটা আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ও। এই কারণে এলাকার মধ্যে তার নাম ডাক ছড়িয়ে পড়ে। তো একদিন বড় কবিরাজ কাদের মামাকে খবর পাঠান যে একটা জায়গায় জিন ছাড়াতে যেতে হবে। তো কাদের মামা রেডি হয়ে সে কবিরাজের বাড়িতে যাবেন, তারপর একসাথে গুরু শিষ্য মিলে যাবেন। আর ওই বড় কবিরাজও তো বয়স হয়েছিল, এই জন্য কাদের মামাকে সাথে নিতেন। আর বিভিন্ন বিষয়ে ওনারও মনে থাকতো না সাথে নিতে, তো এই কারণে কাদের মামা সাথে রাখলে অনেক বিষয় ওনার উপকারও হতো, আর কাদের মামাও শিখতে পারতো, এই উদ্দেশ্যেই তাকে সাথে নিত। তো বড় কবিরাজের সাথে যখন দেখা করেছেন, বড় কবিরাজ তাকে নিয়েও যেখানে খবর পেয়েছেন যেখানে একটা সমস্যা হয়েছে সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে যান। কিছু সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো হয়ে যায়, খুব বেশি দূরেও ছিল না। তো যখন ওই রোগীর বাড়িতে ঢুকতে যাবেন তখনই অনেক অদৃশ্য শক্তি বড় কবিরাজকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। আর এক ধাক্কায় ওই বড় কবিরাজ 7 থেকে 8 হাত দূরে ছিটকে পড়েন, সামান্য আহত হন। আর এমনি উনি বয়স্ক মানুষ ছিলেন, শরীরে জোর তো ওরকম ছিল না। তো কবিরাজ উঠে সামান্য সময় চুপ থেকে রোগীর পরিবারকে বলেন যে ভাই, আমি এই কাজ পারবো না, আপনারা অন্য কোনো ভালো কবিরাজ দেখান, আমার তো বয়স হয়েছে, আর তারপরও মানুষের তো সীমাবদ্ধতা থাকে, এই কারণে আমাকে দ্বারা এই কাজটা হবে না, অহেতুক প্রচেষ্টা করা হবে কিন্তু লাভের কাজ কিছুই হবে না। এই কথা বলে বড় কবিরাজ ওই বাড়ি থেকে রওনা হয়ে যান। রোগীর পরিবারের শত রিকোয়েস্ট সত্ত্বেও তিনি রাজি হন না। এরপর রোগীর পরিবার বড় কবিরাজকে অনেক টাকা দেওয়ার কথা বলে, কিন্তু কোনো কাজ হয় না। তিনি পারবো না বলে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে কাদেরকে বলেন যে কাদের চল। কিন্তু এই কাদের মামা এতক্ষণ সব ঘটনা দেখছিলেন, আর এই যে অনেক টাকা দেওয়ার কথা শুনে ওনার মধ্যে কিন্তু লোভ কাজ করে। তো তিনি বড় কবিরাজকে বলেন যে গুরুজি, এই সমস্যাটা সমাধান করেন না। কিন্তু বড় কবিরাজ এই কাদের মামাকে বলেন যে কাদের রে, তোর তো বয়স কম, তুই তো বুঝিস না। তো এতটুকু তো তোর বোঝা উচিত ছিল যে কাজটা করলে তো ওই লোকটার উপকার হতো, আমরাও তো কিছু টাকা পয়সা পাইতাম। কিন্তু কেন এই কাজটা করলাম না? কারণ হচ্ছে আমার শরীরকে আমি বন্ধ করে রাখি, তারপরও আমাকে ধাক্কা মেরেছে, মানে হচ্ছে যে আমার যে বিদ্যা আছে এই বিদ্যার উপরে ওই জিনের বিদ্যা রয়েছে, সে সেটা জানে। তা না হলে আমার এই বন্ধনই সে কাটাতে পারতো না। আর আমি এই কাজ করতে গেলে কোনো ফল হবে না, কারণ আমার থেকেও সে আরও অনেক বেশি এই লাইনে জানাশোনা আছে। এই কারণেই আমি বলেছি অহেতুক কোনো কাজ করে লাভ নাই, ওই লোকগুলোর কষ্ট হবে, এই পরিবারের সদস্য যারা এদেরও টাকা পয়সা যাবে, আমরা আসছি আমাদেরকে টাকা দেবে, দিন শেষে বদনাম হবে যে কবিরাজ এসে কোনো কাজ করে নাই, মিশামিশি টাকা নিয়ে গেছে। আমি তো এই বদনাম শুনতে রাজি না, এই জন্য আমি এই কাজ করব না। এই কথা বলে দিকে রওনা দেন। এখন এই যে কাদের মামা, ওনার ভিতর থেকে লোভটা তো আর যাচ্ছে না। বেশি টাকা পাবার লোভে এই বড় কবিরাজকে কিছু না বলেই পরের দিন রোগীর পরিবারের সাথে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এবং বলেন তিনি এই সমস্যার সমাধান করে দেবেন এবং এর পরিবর্তে মোটা অঙ্কের টাকা নেবেন। তো রোগীর পরিবার এরা তো রাজি হয়ে যায়, স্বাভাবিকভাবেই রাজি হওয়ারই কথা। তখন কাদের মামা রোগীর পরিবারকে কিছু জিনিস জোগাড় করে রাখতে বলেন আর বলেন তিনি রাতের বেলায় রুগী দেখবেন। তো কাদের মামা টাকার লোভে পড়ে বড় কবিরাজকে কোনো কিছু না জানিয়ে মাগরিবের পর রুগী দেখতে যাওয়ার জন্য সাইকেল চেপে রওনা হয়ে যান। যাওয়ার পথে এক জায়গায় একটা বাঁশ বাগান ছিল। সেখানে পৌঁছানোর পর কাদের মামা লক্ষ্য করেন সেখানে একজন সুদর্শন যুবক ছিল, আগে থেকে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তারই অপেক্ষায় ছিল, সাদা পাঞ্জাবি পরা। তো কাদের মামার কাছে যেতেই সেই যুবক কাদের মামাকে সালাম দেন। কাদের মামা সালামের উত্তর দেন এবং কাদের মামা লক্ষ্য করে যে যুবকটি সাধারণ মানুষের চেয়ে বেশ লম্বা। কাদের মামা কিছু জিজ্ঞেস করার আগেই সেই যুবক কাদের মামাকে বলেন যে আপনি যে কাজ করতে যাচ্ছেন দয়া করে সেখানে যাবেন না, তাহলে আপনার কিন্তু বড় ক্ষতি হবে। কিন্তু কাদের মামা তার কথা না শুনেই এবং তার কোনো কথার উত্তর না দিই তার গন্তব্যে রওনা হয়ে যান।
রোগীর বাড়িতে পৌঁছে অনেক চেষ্টা করেও সেই সমস্যার সমাধান করতে তিনি পারছিলেন না। অনেক চেষ্টার পরে সমস্যার সমাধান না হয় তিনি পরের দিন আবার আসবেন বলে তার নিজের বাড়ির দিকে রওনা হয়ে যান। বাড়িটা আসার পথে সেই বাঁশবাগানের কাছে যখন তিনি আসেন, তিনি লক্ষ্য করেন সেখানে বিরাট আকারের এক দানব দাঁড়িয়ে আছে। তার সারা শরীরে লোম, তার চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে। এটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং সেই দানবটাকে বলেন, যাওয়ার সময় তোকে মানা করছিলাম না যে ওখানে যাস না, তারপরও তুই গেলি, গিয়ে বিরক্ত করলি আমাদেরকে। এই কথা বলার পর মানে সে কি করে একটা ফু দেয়, এক ফুতে ফুর যেই বাতাস, এই বাতাসে কাদের মামা সাইকেলে থেকে পড়ে যান, মানে প্রচণ্ড একটা ধাক্কা লাগে, সাইকেল থেকে পড়ে যান। এরপর কাদের মামা তার কবিরাজি বিদ্যা প্রয়োগ করে কোনো মতো সেখান থেকে বেঁচে বাড়িতে পৌঁছান। পরের দিন থেকে কাদের মামার প্রচণ্ড জ্বর শুরু। এই জ্বর আর ভালো হয় না। কাদের মামা নিজের ভুল বুঝতে পেরে সেই বড় কবিরাজের কাছে খবর পাঠান যে তাকে যেন তিনি দেখতে আসেন। তো বড় কবিরাজ আসেন তাকে দেখতে। তখন বড় কবিরাজ সব শুনে বলেন, তোমাকে তো আগে থেকেই ওই জিনটা স্বাভাবিক মানুষের বেশে, ভদ্র মানুষের বেশে সাবধান করেছিল, তুমি তো তার কথা শোনো নাই। আর তোমার বিদ্যা তো এখনো কম, তুমি গিয়ে উল্টাপাল্টা বিদ্যা প্রয়োগ করেছো, যাতে করে ওর আরো অসুবিধা হয়েছে। আর আমি তো তোমাকে শুরুতেই বলেছিলাম যে যেখানে আমি এটা পারবো না, তুমি তো এখন আমার কাছ থেকে সবকিছু শেখো নাই, অল্প কিছু শিখেছো, তুমি কেন লোভে পড়ে এই কাজটা করতে গেলা? এখন ওই জিনিসটা এতটাই ক্ষিপ্ত হয়েছে, ও তো তোমার ক্ষতি করেই ছাড়বে, মাঝখানে আমাকেও তুমি বিপদে ফেলছো, কারণ তুমি আমার সাথে গেছো, এজন্য আমার উপর ওর রাগ করেছে। যাই হোক, এখন বড় কবিরাজ যেই অনুরোধটা কাদের মামাকে করে, তোমার কবিরাজি শিখা আপাতত বন্ধ, তুমি আগে যে কাজ করতে সেটা করো, কবিরাজি বিদ্যার ধারে কাছে আর যাবা না, নাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। আর আবারও উনি একটা তেল পড়া দিয়েছেন, বলেন যে ভুল যেন না হয়, এই তেল পড়াটা গায়ে কিছুটা মেখে হইলেও শুবা, শরীরের কোনো একটা অংশে টাচ করে হলেও তুমি লিখে দিবা, না হলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। তো এরপর থেকে কাদের মামা কবিরাজি ছেড়ে দেন, উনিও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন, সব কিছু স্বাভাবিকভাবে চলছিল। মোটামুটি মাসখানেক পর উনি দুপুরবেলা মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। মাঠ থেকে বাড়ি ফেরার পথে গ্রামে ঢোকার একটা বাঁশবাগান ছিল। সেখানে পৌঁছানো মাত্র মনে হলো যে বাঁশবাগানের মধ্যে ঝড় উঠেছে, আর কোনো এক অশুভ শক্তি বা অজ্ঞাত শক্তি এই কাদের মামাকে সেই বাঁশঝাড়ের যে ঝোপগুলো রয়েছে কোনো একটা ঘন ঝোপের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে এবং টানতে টানতে সেই ঝোপের মধ্যে ঢুকিয়েও ফেলে, আর বাঁশ দিয়ে তাকে চাপ দিতে থাকে। কাদের মামা তো প্রথম দিকে সেই যে দোয়া কালাম যন্ত্র পড়ছিলেন, কিন্তু তখন দেখছেন কোনো কাজ হচ্ছে না, তখন চিৎকার করতে থাকেন। যেহেতু দিনের বেলা আশেপাশের লোকজন ছিল, তো তার চিৎকার শুনে আশেপাশের লোকজন চলে আসে। লোকজন এসে দেখে যে বাঁশঝাড়ে একদম স্বাভাবিক, কোনো ঝড়টন নাই, কিন্তু কাদের মামা কোথায়? কাদের মামাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কাদের মামার গোঙানির আওয়াজ, চিৎকারের আওয়াজ। তখন তারা খুঁজতে খুঁজতে একটা ঝোপের মধ্যে কাদের মামাকে পান, কিন্তু তারা খুবই অবাক হন যে এই ঝোপের বাঁশগুলো এমনভাবে আড়াআড়ি এবং এত ঘন, এর মধ্যে একটা মানুষের দেহ ঢোকানোই অসম্ভব, কারণ হচ্ছে এই বাঁশের তো আবার কঞ্চি ছিল, এর মধ্যে দিয়ে একটা মুরগিও ঢুকতে পারবে না, আবার ঢুকলেও বেরোইতে পারবে না। সেখানে কাদের মামার মতো একটা যুবক মানুষ এখানে ঢুকে গেল, এটা কিভাবে সম্ভব? কোনোভাবেই সেখান থেকে বের করা যখন স্বাভাবিকভাবে সম্ভব হচ্ছিল না, তখন বাঁশ কেটে তাকে সেখান থেকে বের করতে হয় এবং তারপরে কাদের মামাকে সেখান থেকে উদ্ধার করা হয়। কাদের মামার পুরো শরীরে বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে একাকার হয়ে গেছে, রক্তারক্তি অবস্থা। এরপরে প্রায় মাসখানেক স্বাভাবিকভাবেই যায়, কাদের মামাও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। উনি তো আর এই কবিরাজি বিদ্যায় আর কোনো দীক্ষা অর্জন করেন নাই। তো এরপরে কি হয়, একবার উনি হাট করতে হাটে গিয়েছিলেন, হাট করতে করতে দেরি হয়ে গেছিল, হাট থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল, যেহেতু এই কারণে উনি ক্লান্তও ছিলেন বেশ। খাওয়া দাওয়া করে উনি শুয়ে পড়েছেন। ওই সময় ওনার ওই তেলটা শরীরে মাখবার কথা মনে নাই। পরের দিন ভোরবেলা কাদের মামার মা
উনি ফজরের নামাজ পড়তে উঠেছেন এবং কাদের মামাকে নামাজের জন্য ডাকতে গিয়ে দেখেন যে কাদের মামা ঘরে নাই। কই গেল। তো ঘরের বাইরে এসে দেখেন বারান্দায় কিছু ধানের বস্তা রাখা ছিল, সেখানে হেলান দিয়ে কাদের মামা শুয়ে আছে। তো কাদের মামার মা কাদের মামাকে ডাকতে থাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। তারপর কাদের মামার মা চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকতে থাকেন। সবাই এসে দেখেন যে কাদের মামা মারা গেছেন। এই সময়ে এই যে পারভেজ মণ্ডল ভাই, উনি এবং ওনার মা, ওনারা বিশেষ করে পারভেজ মণ্ডল ভাই ওরা নানা বাড়ি বেড়াতে গেছেন। তো বাড়িটা কিন্তু পাশাপাশি ছিল। এই কাদের মামা তো ওনারা সম্পর্কে মামা হন আর কি, আর কাদের মামার মা তো তার সম্পর্কে আর একজন নানি হন। তো এই চিৎকার চেঁচামেচি শুনে ওনাদের ঘুম ভেঙে যায়। ওনারা গিয়েছেন দেখতে, ততক্ষণে কিন্তু সূর্য উঠে গেছে। পারভেজ মণ্ডল ভাই উনি স্পষ্টভাবে দেখেছেন যে কাদের মামার গলায় একটা কালো দাগ ছিল, মনে হচ্ছে কেউ ওনার গলা চিপে হত্যা করেছে। আর কাদের মামার বাড়ির বাইরে একটা ছোট্ট টিন দিয়ে ছাউনি দেওয়া ঘর ছিল, যেখানে ওই গরু টরু এগুলো রাখতো, এবং টিনের ছাউনিগুলো মানে একদম দোমড়ানো মোচড়ানো। আর ওনাদের যে পানি খাওয়ার যে কল ছিল, এটি 3 টুকরো হয়ে পড়ে আছে। অবাক করার বিষয় হলো, এত কিছু হওয়ার পরেও কাদের মামার মা বা আশেপাশের কেউ কিন্তু কোনো ধরনের কোনো আওয়াজই শুনতে পায় নাই। এই যে টিনগুলো দুমড়ানো মোচড়ানো, কল ভেঙে গেছে, কোনো আওয়াজ নাই। কাদের মামার মায়ের ধারণা আশেপাশের বাড়ির লোকজনও যেহেতু কিছু শুনে না, উনিও শুনে নাই, যেহেতু ওই রাত্রে উনি তাড়াতাড়ি করে এসেছিলেন, অনেক দেরি হয়ে গিয়েছিল, ক্লান্ত ছিলেন, উনি হয়তো ওনার শরীরে সেই তেলটি মাখতে ভুলে গিয়েছিলেন। আর এই কারণেই তার সাথে এই পরিণতি হয়েছে। ঘরে তেলটি থাকার কারণে ওই দুষ্টু জিনটি ঘরে প্রবেশ করতে না পারলেও এমন পরিবেশ সৃষ্টি করেছে যাতে করে তাদের মামা ঘরের বাইরে বের হয়ে আসে। কারণ বাইরে বের হয়ে আসলেই যেহেতু তার শরীর ওই তেলটি সে মাখেন নাই, সুযোগটা পেয়ে গেল ওই জিনটা। এই জন্য বাইরে এমন শব্দ করছে যে বাইরের লোকজন সেটা শুনবে না, শুধু কাদের মামা শুনবে। ওই মায়াজালে আবদ্ধ হয়ে কাদের মামা যখন বাইরে বের হয়ে এসেছেন, তখনই ওই জিনটি কাদের মামাকে হত্যা করেছে, এটা ধারণা। কিন্তু আসলে কি হয়েছিল এটি তো কাদের মামা বলে যেতে পারেন নাই, কারণ উনি তো মারা গিয়েছেন। তবে আশেপাশের লক্ষণ বা সব কিছু দেখার পর এটাই বোঝা যায়, কারণ তার মা এই বিষয়টি জানতেন। কারণ কাদের মা অসুস্থ হওয়ার পর ওই কবিরাজ এসে, বড় কবিরাজ এসে সব কিছু বলেছিলেন, সেটিও তিনি শুনেছিলেন। আরও একটা ভয়ানক ব্যাপার হলো যে কাদের মামার মৃত্যুর পরে, মানে সূর্য যখন উদিত হয়েছে, এরপর থেকে কাদের মামার পেটটা অস্বাভাবিক রকমের ফুলতে থাকে, মনে হচ্ছে এটা ব্লাস্ট হয়ে যাবে, ভেতরের সব কিছু বের হয়ে আসবে। এই অস্বাভাবিকতা দেখে দ্রুত তাকে গোসল করিয়ে স্থানীয় মসজিদের ইমামকে ডেকে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। ঘণ্টা খানেকের মধ্যে এই কাজটি করা হয়। এই জন্য ওনার অনেক আত্মীয় স্বজনও কিন্তু ওই সময় তার মৃত্যুর খবর পান নাই, তাকে দাফন কাফন করার পরে মৃত্যুর খবর পেয়েছেন। তারা এসে কবর জিয়ারত করেছেন, জানাজাতেও শরীক হতে পারেন নাই, তার শেষ দেখাও দেখতে পারেন নাই। আর কাদের মামার মৃত্যুর কিছুদিন পর ওই যে বড় কবিরাজ, ওনারও অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। তবে কাদের মামার মৃত্যুর সাথে এটার কোনো যোগসূত্র আছে কি না এটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ তিনি তো এর আগেও অনেক জিনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছেন। হতে পারে যে অন্য কোনো জিনের কারসাজিও হতে পারে, এটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে সেই কবিরাজের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা বলি যে সাপ নিয়ে খেলা, বিশেষ করে সাপুড়েদের মৃত্যু সাপের কামড়ে হয়। তো এই জিনদেরকে যখন কেউ ছাড়াতে যাবে, তখন স্বাভাবিকভাবে সেই জিনেরা ওই কবিরাজ বা তান্ত্রিক অথবা কোনো ভালো হুজুর যিনি রুকিয়া করতে গিয়েছেন তার উপর ক্ষিপ্ত হবে, এটাই স্বাভাবিক। আর ওই ক্ষিপ্ততার জেরে ক্ষতি করবে, এটাও তো স্বাভাবিক।